সরকারের ভিন্ন দিকে যাওয়ার ভয় মির্জা ফখরুলের, ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি অভ্যুত্থানকারীদের। দাবি আদায়ের আন্দোলন মানেই যেন সড়ক অবরোধ, যানজটে নাজেহাল নগরবাসী। মানুষকে জিম্মি না করার পরামর্শ সরকারের, বিকল্প ভাবনার তাগিদ বিশেষজ্ঞদের। আদানির বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ হাইকোর্টের, ৩ মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। কর না দিয়ে বিদ্যুৎ আনা চোরাচালানের সমতুল্য বলছে কাস্টমস গোয়েন্দা। এবং সারদায় ৩৮ ও ৪০তম বিসিএস এর ৬৬ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত। সমাপনী হচ্ছে না ক্যাডেট এসআইদেরও, আরও ৩ এসআইকে অব্যাহতি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। অনির্বাচিত সরকার ভিন্ন দিকে চলে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে নির্বাচিত সরকার নেই বলেই অনেক সমস্যা তৈরি হচ্ছে। সমস্যা সমাধানে নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করার আহ্বান বিএনপি মহাসচিবের। এদিকে তারেক রহমান বলেছেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাতেই প্রাধান্য বিএনপির। ৫ই আগস্টের পর প্রায় দিনই দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছেন আন্দোলনকারীরা। ৩ মাস পূর্ণ হতে না হতেই এমন নানান ইস্যুতে চাপের মুখে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিএনপির মহাসচিব। রাস্তা অবরোধ করে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি সরকারকেও একহাত নেন মির্জা ফখরুল। কথা নাই বার্তা নাই, ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। ওরা জিজ্ঞেস করে বলে তখন কথা বলার সুযোগ ছিল না। এখন তো সুযোগ পেয়েছি, এখন বলছি। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায়, জাতিকে রক্ষা করার একমাত্র উপায়, শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা এই কথা তো বলে নিই, এত তারিখের মধ্যে দেন, এত তারিখের মধ্যে দেন। আমরা ঠিক রোডম্যাপ দেন, কবে কি করবেন আপনারা জানান। দেশ নিয়ে পতিত সরকারের অনুসারীরা ষড়যন্ত্রে লিপ্ত এমন বাস্তবতা তুলে ধরে সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান মির্জা ফখরুলের। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে, যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে। কালকে আমি দেখলাম এক টক শোতে এমনভাবে কথা বলা হচ্ছে যে তারা এখন মনতে শুরু করে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে। বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার। এদিকে বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে। তার আগে জরুরি ভোটাধিকার ফেরানো। বিএনপি যে কোনো মূল্যে মানুষের অধিকার ফিরিয়ে দেবে বলেও প্রতিশ্রুতি তারেক রহমানের। রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি, তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে, এবং এটি যদি নিশ্চিত করতে হয়, অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে অর্থনীতি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের চর্চা দেশে আর চলতে দেওয়া হবে না বলেও সাফ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক নেতৃবৃন্দ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও বলেন, কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এক উপদেষ্টা বলেন, তারাও গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার চায়, তবে সিদ্ধান্ত নেবে জনগণ। কিন্তু আওয়ামী লীগের ছাত্ররা, পার্টির নেতারা, প্রশাসনের পুলিশরা, ওরা কোনো মায়ের সন্তান, কোনো মায়ের বোন, কেউ ওকে হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। শুধু নাফিস নন, অনেক শহীদদের দাফনেও দেয়া হয় বাধা। সবাই মিলে হাতে পায়ে ধরে লাশটা নির্বাচন হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে রাখবে না, তারপর বাসায় নেওয়ার দেরিতে লাশ লুকিয়ে রাখতে হয়েছে পুলিশের জন্য।
বেনার নিউজ বাংলা আয়োজিত কি চাই নতুন বাংলাদেশে শীর্ষক আলোচনায় অংশ নেন শহীদ পরিবারের সদস্য, ছাত্র ও সরকারের প্রতিনিধিরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাইয়ে গণহত্যায় জড়িত থাকার দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা ওই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই এই ফেসিবাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কখনোই তারা হৃদয়ে ধারণ করেনি। যারা আওয়ামী লীগের বিচার না করে তাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে ক্ষমতায় আসতে চায় তাদের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করেন হাসনাত। আমরা আপনাদেরকে সম্মান রেখে বলতে চাই, আপনারা যে ব্যাকডোরে যে সমঝোতার রাজনীতি করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের পুনর্বাসন, সেই জিনিসগুলোকে আমরা সন্দেহের চোখে দেখছি। আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন জানান, বিএনপিও আওয়ামী লীগের বিচার চায়, তবে দলটি নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। প্রতিটি শহীদের পরিবারের একটা দাবি যে আমরা সেই বিচার চাই, এবং যদি অন্তর্বর্তী সরকার সেই বিচার সুনিশ্চিত করে তাহলে আওয়ামী লীগ লিডারশিপের কয়জন থাকবে কয়জন থাকবে না সেটা প্রশ্নবিদ্ধ ব্যাপার, সেটা ওনারা পরবর্তীতে পর্যালোচনা করবেন। যাদের হাতে শহীদের রক্ত তাদের বিচার হওয়ার আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে পরিষ্কার জানিয়ে দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এদের বিচার হবে, যার হাতে রক্ত আছে তার সাথে কোনো দেনা পানা নাই, তার সাথে তাকে আগে ফার্স্টে বিচার করতে হবে। এ সময় গণহত্যা আর অপরাধের বিষয়ে আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম অনুশোচনাবোধ ও ক্ষমা চাওয়ার কোনো লক্ষণ নেই বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দীর্ঘদিন ধরে মানুষ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কাল উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ। খসড়ায় রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালের সুপারিশ করার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। উচ্চ আদালতে বিচারক নিয়োগে 2 সপ্তাহের মধ্যে নতুন আইন করা হবে বলেও জানিয়েছেন তিনি। প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই সরকার দ্রুত নির্বাচনের পথে হাঁটবে বলেও জানান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 100 দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা। আইন মন্ত্রণালয় থেকে কি কাজ করে ছাত্র জনতার আন্দোলনে 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত দায়ের করা সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানান উপদেষ্টা। সাইবার সিকিউরিটি আইনে হওয়া সব মামলাও বাতিল হবে, তবে হ্যাকিং ও সাইবার অপরাধ সংক্রান্ত মামলা চলবে। আদালতে আইন কর্মকর্তা নিয়োগ দেয়ায় ঢালাও মামলা প্রতিরোধ করা সম্ভব হবে বলেও জানান তিনি। বলেন, আপিল ও হাইকোর্ট বিভাগে 2 সপ্তাহের মধ্যে বিচারক নিয়োগে নতুন আইন করা হবে। ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে। এদিকে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ বুধবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলেও জানান উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল 1973-তে, সেখানে কিছু কিছু মারাত্মক বিচ্যুতি কথা বিভিন্ন দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বলেছিলেন। উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে, উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে পরিণত হবে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে। কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ এবং প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচনের উদ্যোগ নেয়ার কথা জানান উপদেষ্টা। মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব সংগ্রহ শেষে যাচাই বাছাই চলছে বলেও জানান আইন উপদেষ্টা। প্রস্তাবনায় যেটা আছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগ করেছেন হাইকোর্টের 3 বিচারপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পদত্যাগ করা বিচারপতিরা হলেন সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজাউল হক ও বিচারপতি AKM জহিরুল হক। সংবিধানের 96 অনুচ্ছেদ অনুসারে এই 3 জন বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। প্রতি সপ্তাহে কোনো না কোনো দাবিতে রাজপথে আন্দোলনে নামছে কোনো না কোনো গোষ্ঠী। এতে করে বিভিন্ন সড়কে গতি প্রতিনিয়ত কমছে। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে।
গণদাবি চাইতে গিয়ে যাতে জনদুর্ভোগ তৈরি না হয় সে বিষয়ে সরকারের অনুরোধেও মিলছে না সুফল। শহরের যে কোনো প্রান্তে বিভিন্ন কর্মসূচি চললে তার প্রভাব স্বাভাবিকভাবেই পুরো শহরের উপর পড়ে। স্থবির হয়ে যায় যান চলাচল, যানজটে নাবিশ্বাস ওঠে নগরবাসীর। পড়ার সময় এই আন্দোলন, কার্মিসের আন্দোলন, মনে করেন আমরা শ্রমিকরা আমাকে অনেক সমস্যা হয়ে দিতেছে। মেইন রোডের দিকে ওনারা বন্ধ করে ওইদিকে সব জ্যাম বাড়াইছে। আগে তো এই রুটটা এত জ্যাম অফিস টাইম বাদে ছিল না। একটা টিপ মারতে মারতে প্রায় 12 ঘন্টা লেগে যায়, এত পরিমাণ জ্যাম ঠেলতেছে শুধু একমাত্র রাস্তা বন্ধ করার কারণেই। ওভারে টিপ মারি, অ্যাপসে টিপ মারি, তেমন কিছু করতে পারতেছি না জ্যামের কারণে। ওরা আন্দোলন করবে, রেল লাইন আটকানোর কি দরকার? তারপরে যে রাস্তাঘাটে আন্দোলন, এটা ঠিক না। একজনকে মেরে আন্দোলন করি তাহলে ওই মারার এখতিয়ার তো আমার নাই। রোজ রোজ যে একটা মিছিল হয় রাস্তাঘাটে, এটা বন্ধ করতে হবে। গভর্নমেন্ট আরো স্ট্রিক্টলি ভূমিকা নেওয়া উচিত, স্ট্রিক্ট ভূমিকা। অপরিকল্পিত এই মেগাসিটিতে সড়ক অবরোধ করে আন্দোলন যেন মরার উপর খাড়ার ঘা। সাধারণ মানুষ জিম্মি দশায় পড়ে, এমন আন্দোলনে বিরত থাকার পরামর্শ আইন উপদেষ্টার। যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে, কিন্তু এইভাবে রাস্তা ব্লক করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, সাধারণ মানুষকে জিম্মি করা, এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা, আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। এমন অবস্থায় নগরবাসীকে স্বস্তি দিতে বিকল্প ভাবনার তাগিদ বিশেষজ্ঞের। পৃথিবীর কোনো দেশে কিন্তু দাবি আদায়ের এটা মাধ্যম না, তাদের প্রসেস রয়েছে। মানববন্ধন করে তারা, হয়তো বা আমি ফুটপাথ বরাবর দাঁড়াতে পারি, লিফলেট দেওয়া বা কর্তৃপক্ষকে জানানো, ধাপে ধাপে করা হয়। বাট আমাদের কোনো গুড এক্সাম্পল নাই। আমাদের ভালো এক্সাম্পল তৈরি করে দাবি আদায়ের জন্য যদি আমরা একটা সিস্টেম করতে পারি, সেটার দিকে নজর দেওয়াটা। গণদাবি মেটানোর পাশাপাশি নগরের যানজট নিরসনে অন্তর্বর্তী সরকারকে কৌশলী পদক্ষেপ নেওয়ার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোনোভাবেই যাতে আমরা রাস্তাটা বন্ধ না করি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় গ্রুপ আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 3 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। সবার আগে দেশের স্বার্থ মন্তব্য করে চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা সেটিও অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আদানির বিদ্যুৎ ক্রয় নিয়ে সমালোচনা আছে ভারত ও বাংলাদেশে। অভিযোগ ওঠে চুক্তিতে মুনাফা বৃদ্ধির বিশেষ সুবিধা নিয়েছে ভারতীয় কোম্পানিটি। এমনকি এ নিয়ে ভারতের পার্লামেন্টেও আলোচনা হয়। मोदी जी की पहली ट्रिप होती है बांग्लादेश में, वहां पे बांग्लादेश को इलेक्ट्रिसिटी बेचने का। দেশের স্বার্থ বিসর্জন দেয়া এমন চুক্তি করায় রিট হয় উচ্চ আদালতে মঙ্গলবার, যার শুনানিতে রিটকারী বলেন চুক্তিটি সম্পূর্ণরূপে দেশের স্বার্থ বিরোধী। পরে হাইকোর্ট চুক্তি পুনর্বিবেচনা কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারির পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন। আন্তর্জাতিক চুক্তি বলেন আর দেশীয় চুক্তি বলেন, যে কোনো চুক্তিতে একটা চুক্তির প্যারামিটার হলো এইটার টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হবে। আমাদের এই চুক্তি এইটা এতই একপেশে ছিল, এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই, শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে। অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। সবার আগে দেশের স্বার্থ মন্তব্য করে চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা সেটিও অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। এইখানে প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। এই চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। 2023 সাল থেকে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার লিমিটেডের প্রায় 1,500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 40তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপার ও ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পুলিশ সদর দফতর থেকে আলাদা বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সারদায় বর্তমানে 38তম বিসিএস ব্যাচের 3 এবং 40তম ব্যাচের 63 জন সহ মোট 66 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্রশিক্ষণ গ্রহণ করছেন। আগামী 24 নভেম্বর সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী 26 নভেম্বর 40তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের কথা থাকলেও
সেটিও স্থগিত করা হয়েছে। এদিকে 40তম ব্যাচে প্রশিক্ষণরত এসআইদের আরও 3 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে 804 জন প্রশিক্ষণার্থী এসআইদের মধ্যে 313 জনকে অব্যাহতি দেওয়া হলো। মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে এলসি খোলা কমিয়ে দেয় রমজান সামনে রেখে খেজুরের আমদানি একেবারেই কমে গেছে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে দেশে খেজুর আমদানি হয়েছে মাত্র 2137 মেট্রিক টন। অপরদিকে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমে যাওয়ার সুযোগে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ ছোলা আমদানি হলেও সেই অনুযায়ী দাম কমছে না বলে অভিযোগ উঠেছে। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামের ফলমন্ডির এই বাজারটি আগে বিদেশ থেকে আমদানি করা খেজুরে পরিপূর্ণ থাকত, এখন পুরোপুরি ফাঁকা। আগে কোনো ভ্যাট ট্যাক্স না থাকায় অবাধে আমদানি করতে পারত ব্যবসায়ীরা, কিন্তু এখন প্রতি কেজি খেজুরে 2.5 থেকে 4 মার্কিন ডলার ভ্যাট ট্যাক্স যুক্ত করা হয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 75,55 লাখ টাকা মূল্যের 2137 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। অথচ গত অর্থ বছরের এই সময়ে আমদানি হয়েছিল 4419 মেট্রিক টন। মাত্রাতিরিক্ত শুল্ক হার হয় খেজুর আমদানির ক্ষেত্রে অনেকটা ধীরচল নীতিতে চলছেন ব্যবসায়ীরা, যে কারণে খেজুর আমদানি অর্ধেকে নেমে এসেছে। সরকার এটাতে একটু ভ্যাটটা একটু কমাবে, সেটা আশা করি আমরা বাজারটাকে ফলো আপ করতেছি। ব্যবসায়ীদের অভিযোগ, আগে মিশর, দুবাই, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে খেজুর আমদানির ক্ষেত্রে প্রতি কন্টেইনার শুল্ক হার ছিল মাত্র 2.5 থেকে 3 লাখ টাকা, কিন্তু গত বছর প্রকারভেদে প্রতি কেজি খেজুরের 2.5 থেকে 4 মার্কিন ডলার শুল্ক হার আরোপ করা হয়েছে। ডিডিটা কমাই দিলে তাহলে সবাই আমার মনে হয় খেজুর খাইতে পারবে, আমরা ব্যবসায়িক যারা আছি এরা মোটামুটি ব্যবসাটা ধরে রাখতে পারবো। এদিকে চাহিদার বিপরীতে কয়েক গুণ বেশি আমদানি সত্ত্বেও রমজানের অন্যতম প্রধান ভোগ্যপণ্য ছোলার দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। চলতি অর্থ বছরের অক্টোবর পর্যন্ত 11,500 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে, অথচ গত বছর আমদানি হয়েছিল মাত্র 2681 মেট্রিক টন। ডলারের দাম আসলে ধরতে গেলে যেভাবে কমার কথা এখনো কমে নাই, যদি আল্লাহর রহমতে কমে তখন কমবে। আমদানি করা এসব ভোগ্যপণ্য দ্রুত খালাস করে বাজারে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এগুলি আমদানির ক্ষেত্রে আমরা তড়িৎ খালাস পদ্ধতিতে যত দ্রুত সম্ভব এগুলি বন্দর থেকে আমরা ছাড়করণ করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বছরে বাংলাদেশে 70 থেকে 80,000 মেট্রিক টন ছোলা এবং 40 থেকে 50,000 মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারের ভিন্ন দিকে যাওয়ার ভয় মির্জা ফখরুলের, ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি অভ্যুত্থানকারীদের, এবং দাবি আদায়ের আন্দোলন মানেই যেন সড়ক অবরোধ, যানজটে নাজেহাল নগরবাসী, মানুষকে জিম্মি না করার পরামর্শ সরকারের, বিকল্প ভাবনার তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল জনপদের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।